আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। আজকে আমার মাঝে এমন একজন অতিথি উপস্থিত আছেন যার আসলে তুলনা হয় না, আমার বাবার বয়সী। সো উনি হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারের একজন মেন্টর, ইনস্ট্রাক্টর। উনি মেবি লারাবেল নিয়ে কাজ করে, দীর্ঘ পিএইচপি লারাবেল নিয়ে দীর্ঘ অনেক বছর ধরে কাজ করে, অনেক সিনিয়র। সো তার সে সে আমার এই পডকাস্টে উপস্থিত হয়েছে, তার জন্য আমি আপনাকে কৃতজ্ঞতা, আপনার প্রতি কৃতজ্ঞতা আসসালামু পোষণ আলাইকুম। করছি। আর হচ্ছে আজকে অনেক, জি ওয়ালাইকুম আসসালাম। আহ, আজকে অনেকগুলা বিষয় নিয়ে আজকে আসলে আপনার সাথে আলোচনা করব। সেই বিষয়গুলা একটার পর একটা হচ্ছে আমরা কথা বলবো। সো কাইন্ডলি যদি আপনি আপনার পরিচয়টা, যদি আপনি দর্শকের উদ্দেশ্যে, আমার অডিয়েন্সের উদ্দেশ্যে যদি আপনি আপনার পরিচয়টা দিতেন। আসসালামু আলাইকুম। আসলে বর্তমান পরিচয় তো আপনি বলেই দিছেন, সেটা হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারসে আমি ২ টা কোর্সে মেন্টর হিসেবে আছি। বিশেষ করে সাপোর্ট ইন্সট্রাক্টর হিসেবে আছি। একটা হচ্ছে পিএইচপি এবং একটা হচ্ছে লারাভেলে। আর ব্যক্তিগতভাবে ফ্রিল্যান্সিং করি। ফ্রিল্যান্সিং করি। আর এর আগে আমি ব্যাংকার ছিলাম। তারপরে বরিশাল ক্যাডেট কলেজের লেকচারার ছিলাম। এইটুকুই আরকি। প্রফেশনাল যদি বলি এইটুকু। আচ্ছা আচ্ছা। এবং আমি যতটুকু জানি যে এডুকেয়ার, লিড এডুকেয়ার নামক একটা প্রতিষ্ঠানের হচ্ছে কো-ফাউন্ডার আপনি, যেখানে আপনারা জি। মোটামুটি প্রোগ্রামিং শিখান। সো ওখানে আমরা আপনার বাচ্চাদেরকে কাছে আমার কিছু কোর্স। যে ওখানে আমরা বাচ্চাদের আচ্ছা আচ্ছা, বলেন। পড়াই অ্যাকচুয়ালি, বুঝছেন? বাচ্চাদের ইংলিশ পড়াই, প্লাস হচ্ছে কিছু মানুষজন আমার কাছে ব্যক্তিগতভাবে প্রোগ্রামিং শিখে আর এইটুকুই। আচ্ছা, আচ্ছা, আচ্ছা। সো আঙ্কেল, যদি আমি একটা কোশ্চেন করি, ১ম কোশ্চেনটা যেটা, যে আসলে আমরা হচ্ছে অনেকে কোর্স করে ফেলি, ৬ মাসের কোর্স বা ১ বছর বা ৩ মাসের কোর্স করে হচ্ছে আমরা ইন্ডাস্ট্রিতে যাওয়ার জন্য প্রস্তুত হই। সো অ্যাকচুয়ালি আসলে এটা আসলে কতটুকু যুক্তিসম্পন্ন? আর আমাদের ফান্ডামেন্টাল বিষয়ের উপর আসলে প্রোগ্রামিং এ কতটুকু জোর দেওয়া উচিত, বা এই জিনিসটা আসলে কিভাবে আপনি বিস্তারিত আপনি যুক্তি দিবেন এই ব্যাপারে? যদি একটু বলতেন। এই ব্যাপারে আসলে মানে আমি আপনাদেরকে একটা জিনিস বলি যে ৬ মাসের কোর্স করে জব রেডি, তারপরে জব প্লেসমেন্ট টিমে যাওয়া, গিয়ে একেবারে ফাটায় ফেলা, বুঝছেন? এই ব্যাপারে আমার মানে একটা চরম আপত্তি আছে আসলে, বুঝছেন? মানে প্রোগ্রামিং আসলে আপনি একটা জিনিস চিন্তা করে দেখেন, আমি আমার আশেপাশের লোকজনকে সবসময় বলি, আমার ছেলেমেয়েকে বলি, যেমন ইউনিভার্সিটিতে যদি যান, বুয়েট, হ্যাঁ, সাস্ট, রুয়েট, এরকম নামি দামি ইউনিভার্সিটি গুলা, সেইখানে দেখেন একটা মানুষ ৬ বছর ধরে ইয়ে করে, প্রোগ্রামিং শিখে। হ্যাঁ, তারা কি এতই বোকা? তারা তো ট্যালেন্টেড ছিল। তারা কি এতই বোকা যে ৬ মাসের একটা যে কোর্স করে যেখানে ক্যারিয়ার করার সুযোগ আছে, লাখ লাখ ডলার কামানোর সুযোগ আছে, সেখানে কেন আমি ৬ বছর ধরে পড়াশোনা করব? হ্যাঁ? তো এই জিনিসটা মাথায় রেখে যদি আমরা বলি যে এখানে ইউনিভার্সিটি গুলার যদি কারিকুলাম গুলা যদি দেখেন, সেখানে দেখা যাচ্ছে যে তারা অপারেটিং সিস্টেমের আর্কিটেকচার শিখাচ্ছে, নেটওয়ার্কিং এর বেসিক শিখাচ্ছে, প্রোগ্রামিং ফান্ডামেন্টাল সি সি প্লাস প্লাস, হ্যাঁ, জাভা, এরকম ল্যাঙ্গুয়েজ গুলা শিখাচ্ছে। সেখানে কোথাও কিন্তু ফ্রেমওয়ার্ক শিখাচ্ছে না। এবং তাদের যে ৬ বছরের ক্লাস শেষ হয় অনেক ভালো রেজাল্টের পরেও তারা কিন্তু চাকরির নিশ্চয়তাও দেয় না, বুঝছেন? সেইখানে আপনি কিভাবে চিন্তা করেন, কিভাবে আমরা চিন্তা করি যে এত সস্তা, এত কম পরিশ্রমে এক একজন মানুষ মানে সফল হয়ে যাবে? আমার এই ব্যাপারে চরম ডাউট আছে। হ্যাঁ, এটা আসলে যদি কোনো জিনিস দেখেন খুবই অ্যাট্রাকটিভ, সহজে সস্তায় পেয়ে যাচ্ছেন, সেখানে আপনি একটা ডাউট ক্রিয়েট করতে পারেন আপনার নিজের মধ্যে। হ্যাঁ, তো এই জিনিসটা মাথায় রেখে আমি সবসময় বলবো যে দীর্ঘমেয়াদী ফান্ডামেন্টাল জিনিসপত্র, যেসব জিনিসপত্র পর্যায়ক্রমে, হ্যাঁ, শেখার ব্যাপারে প্রথমে গুরুত্ব দেওয়া উচিত। এরপরে আস্তে আস্তে এই মানে বিভিন্ন দিকে যাওয়া উচিত। আর প্রাথমিকভাবে বললাম, আপনার সাথে আরো কথা হবে ইনশাল্লাহ। সরি, আমার কথা মেবি বোঝা যায় না এতক্ষণ। তো যাই হোক, আমি যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে যে, তার মানে আপনি বলতে চাচ্ছেন যে যারা আমরা ভার্সিটিতে পড়াশোনা করি তাদের উচিত হচ্ছে ভার্সিটির যে ৪টা বছর, এই ৪টা বছর ভালোভাবে হচ্ছে আমাদের পড়াশোনার উপর নজর দেওয়া, পাশাপাশি যদি স্কিল ডেভেলপ করি সেটা বাড়তি একটা আমাদের স্কিল হলো আর কি। সো প্রথম কোশ্চেন যদি আমি আপনাকে করি যে, আচ্ছা, বলেন। আপনার কোয়েশ্চেনের আগে আমি আগের সাথে পরিপূরক একটা বিষয় বলতে চাচ্ছি। হ্যাঁ, জিনিসটা দেখেন, আচ্ছা আচ্ছা। মনে করেন আমি প্রত্যেক প্রফেশনের প্রতি সম্মান রেখে বলছি। মনে করেন আপনি আহ, একটা খুবই মিনিমাম একটা যোগ্যতা নিয়ে আপনি পুলিশে জয়েন করলেন। হ্যাঁ, সেটা হয়তো আপনি কনস্টেবল পদে জয়েন করতে পারবেন।
কনস্টেবল পদে যদি জয়েন করেন তাইলে আমার মনে হয় 25 বছর ক্যারিয়ার পরে হয়তো আপনি সর্বোচ্চ হয়তো এসআই হতে পারবেন, সাব ইন্সপেক্টর হতে পারবেন। কিন্তু একটা ছেলে যখন দীর্ঘমেয়াদে নিজেকে প্রস্তুত করে বিসিএস দিয়ে অনার্স মাস্টার্স পাশ করে অনেক পরিশ্রমে বিসিএস দিয়ে যখন একটা ছেলে তার ক্যারিয়ারে ঢুকবে, সে তার কিন্তু সম্ভাবনা আছে সে আইজি হতে পারবে বা আরো আরো উপর দিকে যেতে পারবে। তো যে কোনো জায়গায় প্রফেশনাল লাইফ প্রথমেই শুরু করে দেওয়াটা ব্যাপার না, আপনি কোন জায়গা থেকে কিভাবে শুরু করতেছেন, কতটুকু বেস নিয়ে শুরু করতেছেন, দিস ইজ রিয়েলি ইম্পর্টেন্ট। যেটা যে কারণে মানে মানুষজন যে এই জিনিসটার খেয়াল না করার কারণে মানুষজন করে কি, এই যে সস্তা যেসব অ্যাড আছে বা বিভিন্ন নেগেটিভ ইনফ্লুয়েন্সার বলবো, হ্যাঁ, ওনাদের বিভিন্ন কথায় প্ররোচিত হয়ে আসলে এইসব মানে এই শর্টকাট রাস্তা আসলে খুঁজে, কখনোই সফলতার কোনো শর্টকাট রাস্তা নাই। হ্যাঁ জি, বুঝতে পারছি। আমার মনে হয় যে আমরা আসলে একটা দীর্ঘমেয়াদী আমাদের বেসিকটা বা যেটাকে বলা হয় ফান্ডামেন্টাল, এই বিষয়টার উপর জোর দেওয়া উচিত। যে ফান্ডামেন্টালের উপর জোর দিই তাহলে হচ্ছে আমাদের যে কোনো ফ্রেমওয়ার্ক হোক, লাইব্রেরি হোক, যেটাই আসুক না কেন, নতুন নতুন টেকনোলজি বছরে বছরে আরো আপডেট হবে, নতুন নতুন টেকনোলজি আমাদের মাঝে আসবে, সেগুলাকে হচ্ছে আমাদের ধরতে আসলে বেশি, সেগুলোর মেইন কনসেপ্ট গুলো বুঝতে আসলে আমাদের বেশি সময় লাগবে না, যে আমাদের ফান্ডামেন্টাল কনসেপ্টটা ক্লিয়ার থাকে। সো আঙ্কেল, আমি যদি আমার কিছু কোশ্চেন হচ্ছে আপনার জন্য আমি তৈরি করে রাখছি, তো একটার পর একটা আপনাকে কোশ্চেন করবো, আশা করি সেটার উত্তরের মাধ্যমে আমার অডিয়েন্স অনেক উপকৃত হবে। সো আমরা যারা হচ্ছে পড়াশোনা করি, পড়াশোনার পাশাপাশি আসলে স্কিল ডেভেলপ করা কতটুকু যুক্তিসম্পন্ন মনে করেন আপনি আপনার প্রেক্ষাপটে, বা আপনি কতটুকু কি মনে করেন? পড়াশোনার ডেফিনেশনটাই কি? পড়াশোনার ডেফিনেশন ইজ স্কিল ডেভেলপ করা। পড়াশোনা তো আলাদা কিছু না। যেমন মনে করেন আমি একটা ইউনিভার্সিটিতে গিয়া ভর্তি হলাম, হ্যাঁ, এখানে দেখেন আমি ইউনিভার্সিটির টিচার কারা হয় বা ইউনিভার্সিটির যে ইনফ্রাস্ট্রাকচার গভর্নমেন্ট যেটা তৈরি করে দিছে, এটা কি জন্য তৈরি করে দেওয়া হয়েছে? এখানে সবই স্কলাররা, ইউনিভার্সিটির টপ যারা পাশ করে অনেক অনেক যোগ্যতা নিয়ে কিন্তু একটা ইউনিভার্সিটির টিচার হতে হয়। তাদের কাছে আমরা গেলাম, হ্যাঁ, তাদের কাছে আমরা গেলাম, গিয়ে তো মানে মৌলিকভাবে যদি বলি আমরা, মৌলিক যে অন্যান্য জিনিস মনে করেন সোশ্যাল স্কিল আরো অনেক কিছু আছে, সেগুলা বাই প্রোডাক্ট হিসেবে যায়। কিন্তু আমি মনে করেন ফিজিক্সে ভর্তি হলাম, কেমিস্ট্রিতে ভর্তি হলাম, কম্পিউটার সায়েন্সে ভর্তি হলাম, আমি তো ওইখানে নির্দিষ্ট একটা স্কিল ডেভেলপ করার জন্যই ভর্তি হলাম। তা আমার কাছে পড়াশোনা আর স্কিল ডেভেলপ আলাদা কোনো বিষয় না। হ্যাঁ, কিছু কিছু ক্ষেত্রে আমাদের কিছু লিমিটেশনের কারণে অনেকে 6 বছর পড়াশোনা করার পরেও তার কি স্কিল ডেভেলপ করতে পারে না, সেটা আলাদা একটা বিষয়। কিন্তু পড়াশোনা এবং স্কিল ডেভেলপমেন্ট আলাদা কোনো ব্যাপার না। আমি ইউনিভার্সিটিতে ভর্তি হয়েছি কি জন্য? একটা স্কিল ডেভেলপমেন্টের জন্য। সেখানে গিয়ে করতে পারছি না, সেটা অনেকগুলো কারণ হতে পারে। আমার ব্যক্তিগত কারণ হতে পারে, আমার ওয়ে অফ থিঙ্কিং এর কারণে হতে পারে, আমার এডুকেশন সিস্টেমের কিছুটা দুর্বলতার ব্যাপারে হতে পারে, এরকম অনেক কিছু হতে পারে। হ্যাঁ, সামগ্রিকভাবে কারো একার কোনো এটা দোষ নাই। হ্যাঁ, তো এই জিনিসটা আলাদাভাবে আমি কখনোই বলবো না যে পড়াশোনা আর স্কিল ডেভেলপমেন্ট আলাদা কোনো বিষয় না। এখন যদি আসেন, আপনি আমাকে জিজ্ঞেস করছেন যেটা হচ্ছে পড়াশোনার পাশাপাশি, আমি পড়াশোনা বলতে আপনি যেটা বুঝাইলেন, মনে করেন আপনি কম্পিউটার সায়েন্সে ভর্তি হয়েছেন, সেটার পাশাপাশি অথবা আপনি ফিজিক্সে ভর্তি হয়েছেন, কেমিস্ট্রিতে ভর্তি হয়েছেন, অন্য যে কোনো সাবজেক্টে আপনি ভর্তি হয়েছেন, সেই ক্ষেত্রে আপনি স্কিল ডেভেলপমেন্টের জন্য কি করতে পারেন? তো প্রথমত যে জিনিসটা হচ্ছে যে আপনাকে প্রথমে, আমাদের সবচেয়ে দুঃখজনক ব্যাপার হয় ইন্টারমিডিয়েট পাস করার পরেও একজন লার্নার ডিসাইড করতে পারে না, হ্যাঁ, যে আসলেই আমি কোন জায়গায় ফোকাসড হব। এটা আমাদের চরম একটা ব্যর্থতার ব্যাপার। আমি যদি ফোকাস না করতে পারি, যে কোনো মানে যদি ফোকাস না করতে পারি, ততক্ষণ পর্যন্ত কিন্তু আমার কি হবে না, মানে সফলতা আসবে না। প্রথমে হচ্ছে গিয়ে ফোকাস করতে হবে আসলে আমি কি হতে চাই। দুনিয়াতে যে খালি প্রোগ্রামিং শিখতে হবে, তারপরে ফিজিক্স পড়তে হবে, কেমিস্ট্রি পড়তে হবে, ম্যাথ হতে হবে, এমন কোনো জিনিস নাই। প্রথমে আমার অ্যাটলিস্ট ইন্টারমিডিয়েট লেভেলে আসার পরেই, হ্যাঁ, আমাকে ডিসাইড করে নিতে হবে যে আমাকে কি হতে হবে। আমি মানে আমাদের এরকম একটা ধারণা আছে যে আমি একটা ভালো ইউনিভার্সিটিতে পড়বো। ইটস এ ননসেন্স আইডিয়া। কেন? আমি বলবো যে আমি ফিজিক্সে ক্যারিয়ার করব, আমি ইউনিভার্সিটি যে সাবজেক্টে চান্স পাবো সেইখানে পড়বো। হোয়াটস এ ননসেন্স আইডিয়া। এই ধরনের হলে হবে না। আপনি একসাথে মনে করেন কম্পিউটার সায়েন্সেও পড়বেন, আবার অন্য আরেক জায়গায় গিয়ে স্কিল ডেভেলপ করবেন, এটা কিন্তু হবে না।
যে কোনো একটা বিষয় প্রথমে ফোকাস করতে হবে। সেই জন্য প্রথমে যে গোড়ায় গলদ যেটা হচ্ছে, আমাদের লক্ষ্যটাকে একেবারে সঠিকভাবে স্থির করতে হবে। সেটার জন্য আমার মনে হয় এর আগে ভালো মেন্টরশিপের দরকার আছে, ফ্রম দ্য গার্জিয়ান লেভেলে হতে পারে, সমাজ থেকে হতে পারে, বিভিন্ন জ্ঞানী গুণীজন এই একজন লার্নারকে মানে এই ব্যাপারে ডিসাইড করতে হেল্প করতে পারবে। অবশ্যই লার্নার নিজেই তার সিদ্ধান্তটা নিবে, কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই মানে তাকে একটা জায়গায় ফোকাস হতে হবে। সেই ফোকাসটা যদি ধরে, তাইলে তো আর পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট এই শব্দটাই তো আসে না। আমি যা হতে চাই সেখান থেকেই আমি ইন্টারমিডিয়েট লেভেলের পর থেকে আমার বেসিক এডুকেশন হয়ে গেল, ইন্টারমিডিয়েট লেভেলের পর থেকেই আমি ফোকাস, আমি ওইটা হব। আমি এটা এক্ষেত্রে যে কোনো ইউনিভার্সিটি হতে পারে, মেডিকেল হতে পারে, যাই হতে পারে, আমি যেখানে আমার যে সাবজেক্টে আমার ফোকাস হয়েছে দীর্ঘদিন ধরে, আমার এখানের পিছনে আমার কি আছে মানে অনেকগুলা ইম্পর্টেন্ট ফ্যাক্টর আমি অলরেডি তৈরি করেছি যে আমি এই সাবজেক্টটা পড়বো। সাবজেক্ট ফোকাস হওয়া উচিত, নট ইউনিভার্সিটি ফোকাস। এইটা হওয়ার পরে পরবর্তী কোয়েশ্চনটা আছে। সো এই জিনিসটা কখনোই আসার দরকার নাই যে পড়াশোনার পাশাপাশি স্কিল ডেভেলপমেন্ট। কিন্তু যারা অলরেডি মনে করেন আপনার বিভিন্ন পারিবারিক কারণে হোক, সামাজিক কারণে হোক, যে কোনো একটা সাবজেক্টে পড়া শুরু করে দিচ্ছেন, ওনার ক্ষেত্রে কি হতে পারে? সবচেয়ে বড় যেটা হচ্ছে যে আপনি প্রথম যে সংজ্ঞাটা আমি বলি মানে কেরিয়ার ডেভেলপমেন্টের ক্ষেত্রে, কমপক্ষে 6 ঘন্টা আপনি যে বিষয়ে ফোকাস হতে চান, হ্যাঁ, মানে যে বিষয়ে আপনি ফোকাস নির্ধারণ করে ফেলছেন, কমপক্ষে 6 ঘন্টা প্রতিদিন, ইচ এন্ড এভরি ডে সেই জায়গাটাতে আপনাকে কি করতে হবে, মানে খাটতে হবে, সেখানে আপনি কাজ করতে হবে, সেটার যে সিস্টেমে হোক। এবং একজন ভালো মেন্টর খুঁজে নিতে হবে, একজন একাধিক, বিভিন্ন দেশে হোক বিদেশে হোক, হ্যাঁ, যেভাবে হোক আপনাকে এই ব্যাপারে গার্জিয়ানরা হেল্প করতে পারেন, আশেপাশের বন্ধু বান্ধব হেল্প করতে পারবেন। একজন ভালো মেন্টর একজন মানুষের জীবনে, মানে সেটা তার প্যারেন্টসও হতে পারে, একজন মেন্টর চুজ করার পরে সে ওই জায়গাটাতেই নিয়মিত ফোকাস করবে, নিয়মিত ফোকাস রেখে, হয়তোবা সে অন্য কোনো সাবজেক্টে এখন ভর্তি হয়ে গেছে, সেটা মানে চালাবে কিনা সেটা তার ডিসিশন। বাট আমার কথা হচ্ছে যেটা তার মন থেকে ইন্সপায়ার্ড, এবং পিছনের কিছু অনেকগুলো ফ্যাক্টর থাকতে হবে। এই যে আমি এমনি মনে বললাম যে ফিজিক্স পড়তে আমার ভালো লাগে, আমার কেমিস্ট্রি পড়তে ভালো লাগে, পিছনে কোনো ফ্যাক্টর নাই, হ্যাঁ, প্রোগ্রামিং করতে ভালো লাগে, কোনো ফ্যাক্টর ছাড়া, মানে ডিপ অ্যানালিসিস ছাড়া আপনি বললে হবে না যে আমি এই সাবজেক্ট আমার ভালো লাগে। আমাকে অনেক সময় অনেকেই এসে বলে যে আমার এই সাবজেক্ট ভালো লাগে, আমি যদি যাকে জিজ্ঞেস করি কেন ভালো লাগে, সেটার কোনো সদুত্তর, তার কাছে কোনো রোড ম্যাপ নাই কেন ভালো লাগে, বা প্রিভিয়াসলি সে কি করেছে না করেছে। এই জিনিসটা খুবই গুরুত্বপূর্ণ। আপনার সিদ্ধান্তের পিছনে যুক্তি থাকতে হবে, যদি যুক্তি থাকে তাইলে তো আর মানে এই জিনিসটাই আর আসে না যে আমি পড়াশোনার পাশাপাশি করব কিনা। একটা বিষয়ে, যে কোনো একটা বিষয়ে স্পেসিফিক হতে হবে। সেই ক্ষেত্রে ব্রুসলির একটা ডায়লগ আমার সব সময়কার খুব পছন্দ। ব্রুসলি বলেছিলেন এইভাবে যে আমি সেই লোককে মানে ভয় পাই না যে মনে করেন 1000টা কিক পারে, 1000 ধরনের কিক পারে, আমি সেই লোককে ভয় পাই যে একটা কিক 1000 বার প্র্যাকটিস করেছে। সো যে কোনো বিষয়ে যদি আপনার ইনসাইটফুল নলেজ থাকে, ইনসাইটফুল নলেজ অর্জন করার জন্য যদি আপনি দিনের পর দিন প্রচেষ্টা চালিয়ে যান, সেটা ইনশাআল্লাহ সফলতা আসবেই। এটাই হচ্ছে কি মূল ব্যাপার। জি জি, ধন্যবাদ। অনেক সুন্দরভাবে আপনি ব্যাখ্যা দিয়েছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আমরা যদি দ্বিতীয় আমাদের প্রশ্নে চলে যাই, সেটা হচ্ছে যে আসলে আঙ্কেল, অনেকে হচ্ছে আমাদের মতো বয়সে হচ্ছে তারা আইটিতে খুব ক্যারিয়ার করতে চায়, আইটির স্কিল অর্জন করতে চায়, কিন্তু আসলে তার ফ্যামিলি, তার যে গার্ডিয়ান আছে তারা হচ্ছে বুঝে না যে আইটি সেক্টরটাকে, তারা হচ্ছে ওরকম জিনিসটাই জানে না যে আসলে এটাতে কিরকম ক্যারিয়ার করতে পারবে ছেলে মেয়েরা, আদৌ কি পারবে কিনা। সো এই জিনিসটা না জানার কারণে তারা হচ্ছে এটার প্রতি খুবই আগ্রহ পোষণ করেন আর কি। তো সেই ক্ষেত্রে আসলে সেই টাইপের ছেলে মেয়েদের আসলে কি করা উচিত, বা কিভাবে তার ফ্যামিলিকে বোঝানো উচিত, বা আলটিমেটলি তাদের কি করা উচিত আসলে, যদি তার ইচ্ছা থাকে হচ্ছে আইসিটি ক্যারিয়ার, আইটি সেক্টরে ক্যারিয়ার গড়া, তো সেই ক্ষেত্রে আসলে তার কিভাবে অ্যাপ্রোচ করা উচিত তার প্রতি? অ্যাকচুয়ালি একটা জিনিস মনে করেন একজন গার্জিয়ান মনে করেন একেবারে কোনো পড়ালেখা করেন নাই, হ্যাঁ, সেই রকম একজন গার্জিয়ানও কিন্তু চান যে আমার ছেলেটা যেন মানে দুনিয়ার সেরা ছেলে হয়, যে কোনো একটা বিষয়ে আমার ছেলেটা যেন সবচেয়ে স্কিলফুল হয়। গার্জিয়ানরা সব সময় মন থেকে তার জীবনকে বাজি রেখে রেখে ছেলে মেয়েদের জন্য চিন্তা করেন। কিন্তু কিছু ইগনোরেন্স আছে,
কিছু ইগনোরেন্সের কারণে আমি যে মনে করেন আমি অনেক বিষয় জানি না, হ্যাঁ অনেক বিষয় জানি না, কিন্তু আমাকে এটা জিনিস খেয়াল করতে হবে, হ্যাঁ এই জিনিসটা খেয়াল করতে হবে, আমাকে প্রচুর ইনফরমেশন নিতে হবে সমাজের কাছ থেকে, আশেপাশের বর্তমানে যুগ কিভাবে ডেভেলপ হচ্ছে সেই বিষয়ে যারা জানে তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে হবে। হ্যাঁ, আমার ছেলেটাকে আমি এরকম প্রকৃতি এবং এই মানুষগুলা খুঁজে বের করাও একটা ইম্পর্টেন্ট জিনিস। গার্জিয়ানদের পক্ষ থেকে দায়িত্ব হচ্ছে যেটা হচ্ছে যে ছেলে মেয়েকে প্রচুর ইনফরমেশন প্রোভাইড করার মতো জায়গায় নিয়ে পৌঁছাইয়া দেওয়া। নট আপনি ডিসিশন দিয়ে দিতে পারেন না যে তুমি ডাক্তার হো, তুমি ইঞ্জিনিয়ার হো, হ্যাঁ বা তুমি কম্পিউটার সায়েন্স পড়ো, এরকম ডিসিশন দেওয়া কখনোই উচিত না। সেই ক্ষেত্রে গার্জিয়ানের দায়িত্ব হচ্ছে প্রচুর পরিমাণে ইনফরমেশন তার কাছে প্রোভাইড করা এবং অথেন্টিকের যেন ইনফরমেশন গুলো হয় সেইগুলো একটু খুঁজে বের করার ব্যবস্থা করা, বুঝছেন? আমি নিজে নাও জানতে পারি, কিন্তু এমন কিছু লোক আছে যাদের কাছে গেলে ভালো পরামর্শ পাওয়া যাবে, সেই ধরনের মানুষের কাছ থেকে পরামর্শ নিয়ে আপনি কি করতে চান, তাকে প্রচুর ইনফরমেশন ওই ছেলেটা। এবং প্রথম মনে করেন ইন্টারমিডিয়েট বা আরো আগে থেকে মনে করেন ক্লাস 6-এ হতে পারে, 7-এ হতে পারে, 8-এ হতে পারে, হ্যাঁ এইরকম সময় থেকে যদি আমরা গার্জিয়ানরা যদি কি করি, বিভিন্ন জায়গায় ওদেরকে বিভিন্ন জিনিস বেসিক ধারণাগুলা, অনেক বিষয় জানার ব্যাপার আছে, বেসিক অনেক নলেজ লাগবে, কিন্তু একটা বিষয় পরবর্তীতে ফোকাস হতে হবে, এটাকে বলা হয় টি শেপড স্কিল। টি শেপড মানে কি, আমি অনেকগুলা বিষয়ে বেসিক ধারণা রাখি, বাট একটা বিষয়ে আমি ইনডেপথ নলেজ রাখি, এই জিনিসটা মাথায় রাখতে হবে। যখন আমাদের বেসিক এডুকেশন চলতেছে ওই সময় গার্জিয়ানদের মানে যেটা করা উচিত, মনে করেন প্রোগ্রামিং এর সম্পর্কে একটা ধারণা দেওয়া উচিত, বেসিক ফিজিক্স সম্পর্কে ধারণা দেওয়া উচিত, কেমিস্ট্রি সম্পর্কে ধারণা দিয়ে, যেসব মৌলিক বিষয় আছে সেই সব মৌলিক বিষয়ে তাদেরকে বিভিন্ন জায়গায় এঙ্গেজ করা উচিত। যেমন মনে করেন বিভিন্ন অলিম্পিয়াড হয়, বিভিন্ন ধরনের ইংলিশ অলিম্পিয়াড আছে, ম্যাথ অলিম্পিয়াড আছে, ফিজিক্স অলিম্পিয়াড আছে, মৌলিক যেসব বিষয়গুলো আছে সেইগুলাতে যেন তারা এঙ্গেজ হতে পারে, সেইগুলাতে তাদেরকে প্রথমে করতে হবে। তারপরে এই যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, রোবোটিক্স, বেসিক ইলেকট্রনিক্স, এইরকম বিষয়গুলাকে তার প্রতি আগ্রহ, মানে তাকে বেসিক ধারণাগুলা রাখতে হবে। ওইখান থেকে একটা ছেলে এইসব ধারণা থেকে পরবর্তীতে আপনি নিজেই, মানে একজন গার্জিয়ান নিজেই বুঝতে পারা উচিত যে আমার ছেলেটা কোন দিকে যাওয়া উচিত, সেই ধরনের এনভায়রনমেন্ট, সেই ধরনের মেন্টর খুঁজে দেওয়া, সেই ধরনের প্রতিষ্ঠান খুঁজে দেওয়া দরকার। স্পেসিফিক্যালি আমি আইটি ইন্ডাস্ট্রির কথা বলবো না যে আইটি ইন্ডাস্ট্রি ভালো, অন্য জায়গায় ভালো না, কারণ মৌলিক সায়েন্সে যদি মানে মৌলিক ডেভেলপমেন্ট যদি কারো না হয়, হ্যাঁ কারণ এক একটা জিনিস এক এক সময় ফ্লো আসবে। এখন মনে করেন আইটির একটা ফ্লো আছে, হ্যাঁ একটা হাইভ আছে, সেজন্য যে আমি আইটিতেই যাব, আমি কাউকে এইভাবে ইন্সপায়ার করব না। কারণ হচ্ছে এই ফিজিক্সের যদি এরকম ডেভেলপমেন্ট আজকে যদি না হতো, আজকে যদি কেমিস্ট্রির যদি না ডেভেলপ না হতো, ডাটা সায়েন্সের যদি এরকম ডেভেলপ না হতো, ম্যাথমেটিক্সের যদি এরকম ডেভেলপমেন্ট না হতো, তাইলে কি আমরা বর্তমান সভ্যতা এইভাবে দেখতে পারতাম? আমরা কি যদি ইকোনমিক্সের এইভাবে ডেভেলপমেন্ট না হতো, অ্যাকাউন্টিং এর যদি ডেভেলপমেন্ট না হতো, তাইলে কি বর্তমান সভ্যতাকে আমরা এখন যেভাবে বিভিন্ন ফ্যাসিলিটি ভোগ করছি সেগুলোকে আমরা করতে পারতাম না। আমরা যে কোনো একটা স্পেসিফিক সাবজেক্টের ক্ষেত্রে কখনোই ফোকাস করব না, বাট আপনি যেখানে মানে আপনার বাচ্চাটা বা আমাদের বাচ্চারা কোন জায়গায় ফোকাস, সেই জিনিসটা দীর্ঘ, এটা হঠাৎ করে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না। সেটা হচ্ছে 5 বছর, 7 বছর, 8 বছর, 10 বছরের একটা জার্নির পরে আপনি হয়তো বুঝতে পারবেন যে আমার বাচ্চাটা আসলে এই দিকে ফোকাস। দিজ আর দ্য ফ্যাক্টরস যে এই ফ্যাক্টরস গুলোর কারণে আমার ছেলেটাকে আমি মনে করতেছি প্রোগ্রামিং শেখানো উচিত। হ্যাঁ, প্রোগ্রামিং কিভাবে শিখবেন? আপনি সেটা 6 মাসে শিখে ফেলবেন না 1 বছর ধরে করবেন না 10 বছর ধরে আপনি করে করবেন, সেটার একটা পাথওয়ে আছে। প্রত্যেকটা জিনিসের একটা রোড ম্যাপ আছে। ফিজিক্স শেখার একটা রোড ম্যাপ আছে, কেমিস্ট্রি শেখার একটা রোড ম্যাপ আছে। সেই রোড ম্যাপ অনুযায়ী আমাদের বাচ্চাদের মানে করা উচিত। হঠাৎ করে বাচ্চা একটু আগ্রহ দেখাইলে আমি আইটি প্রোগ্রামার হব, তার কাছে আগ্রহ হয়তো ওইভাবে হয়েছে, তার পাশের বাসার একজন হয়তো প্রোগ্রামিং করে, কম্পিউটার প্রোগ্রামিং করে, সে একেবারে ফাটায় ফেলতেছে, লাখ লাখ ডলার ইনকাম করতেছে, ভালো জায়গায় প্লেসমেন্ট হয়ে গেছে, সেটা দেখে হয়তো হয়েছে। কিন্তু এটা হঠাৎ করে চিন্তা করলে হবে না, বুঝছেন? এই যেমন আমি একটু লম্বা করে বললাম, আর একটু অ্যাড করি এখানে। যেমন একজন হঠাৎ করে বললো যে আমি বিদেশে পড়াশোনা করতে চাই। দেখেন আমাদের দেশে অনেকেই টাকা পয়সা দিয়ে বিদেশে পড়তে যায়, কিন্তু ইন্ডিয়াতে যান, শ্রীলঙ্কাতে যান, বিভিন্ন মানে অন্যান্য দেশে যদি যান, তারা বিদেশে যায় বিনা পয়সায়। আর আমাদের দেশের পোলাপান যায় কিভাবে? যে মনে করেন 16,000 পাউন্ড, 12,000 পাউন্ড ইয়ারলি টিউশন ফি এগুলা দিয়ে যায়।
কারণ কি, এদের হঠাৎ করে ওরা বলছে যে আমার ইন্টারমিডিয়েট পাস করছি, বিভিন্ন ইউনিভার্সিটিতে চান্স পাই নাই, এখন আমার এই ইউনিভার্সিটি অফ ম্যানচেস্টারে যাইতে হবে বা অন্য একটা ইউনিভার্সিটিতে যাইতে হবে, এরকম একটা শখ জাগছে। কোথাও কোনো প্রিপারেশন নাই, তার আইএলটিএস নাই, জিআরই নাই, কিচ্ছু নাই। হ্যাঁ, সে হঠাৎ করে 3 মাসের একটা প্রিপারেশন নিয়ে বলতেছে আমার আইএলটিএস হয়ে গেছে, চলে যাব। হ্যাঁ, কেন বিদেশ যাবে, কি কারণে ওইখানে গিয়ে, মানে ওই ইউনিভার্সিটিতে কেন পড়বে, ওই সাবজেক্টে কেন পড়বে, তার কোনো ভিশন নাই। তো হঠাৎ করে একটা জিনিস বললে কিন্তু হবে না। এই ধরনের মানুষজনের সাকসেসের সম্ভাবনা খুবই কম, খুবই কম। এই ক্ষেত্রে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় যদি বিদেশি একটা ইউনিভার্সিটিতে পড়তে হয়, আমার প্রথম থেকেই যে ধারণাটা, মানে চিন্তাটা হতে হবে যে আমি স্কলারশিপে পড়তে যাব, ফুল ফান্ডেড স্কলারশিপে কিভাবে যাইতে হয়, কি কি জিনিস, কি কি সোশ্যাল অ্যাক্টিভিটি, মনে করেন ক্লাইমেট চেঞ্জের বিভিন্ন অ্যাক্টিভিটি, আরো অনেক বিষয়ে স্কাউটের এনরোল হওয়া, আরো অনেক বিষয়, লিডারশিপ কোয়ালিটি ডেভেলপ করা, যেগুলা দিয়ে স্কলারশিপ পাওয়া যায়, সেই রকম বিষয়গুলোর ব্যাপারে মনে করেন 4-5 বছর ধরে আমাদেরকে কি করতে হবে, চিন্তা করতে হবে। দেন একটা ইউনিভার্সিটিতে, ভালো একটা নামি দামি যে কোনো ইউনিভার্সিটিতে আপনি কিন্তু মানে যাইতে পারবেন। সো এটা হঠাৎ করে কোনো ডিসিশনের ব্যাপার না। আমি যদি আপনাকে, এই যে আপনি যে প্রশ্নটা করছেন যে আইটিতে কেউ যাইতে চায়, বাবা মা তো চাচ্ছে না, আমি এটা এইভাবে বললে হবে না যে হ্যাঁ না তাকে আইটিতে দেন, আইটি তো খুব ভালো, কারণ হচ্ছে এখানে রিমোট জব পাওয়া যায়, বাসায় বসে কাজ করা যায়, আরো অনেক কিছু আছে, অমুক তো ওইভাবে সফল হয়ে গেছে, তমুক তো এইরকম ব্র্যান্ড হয়ে গেছে, এইভাবে বলে আসলে অন্যের দেখে, সোজা ব্যাপার, অন্যের দেখে আমার লক্ষ্য স্থির করব না, আমারটা আমি দীর্ঘদিন ধরে এক্সারসাইজ করে আমার লক্ষ্যটা স্থির করব। আমি কি বলতে পেরেছি ব্যাপারটা? জি, অনেক সুন্দরভাবে বুঝাইতে পারছেন জিনিসটা, যে এর মধ্যে দিয়ে হয়তো বা আমারও কিছু শিখে হয়েছে ব্যাপারটা নিয়ে, যে আসলে আসলে অ্যাকচুয়াল ঘটনাটা এরকম ভাবে হওয়া উচিত যে আসলে একজন বাবা মার বোঝা উচিত যে হ্যাঁ 10 বছর ধরে আমার সন্তানটাকে আমি দেখতেছি যে তার অবস্থাটা কি, তাকে বিভিন্ন অলিম্পিয়ার, ম্যাথ অলিম্পিয়ার, তারপর হচ্ছে বিভিন্ন কন্টেস্ট হয়, সব জায়গায় নিয়ে যাওয়া উচিত। সেইখান থেকে তার বাবা উচিত যে হ্যাঁ আমার সন্তানটাকে এই জায়গাতে তার ইন্টারেস্ট, তাকে এই সেক্টরে আমি আস্তে 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 এইদিকে ডিপলি তাকে নিয়ে যাই। সো এটা একটা দীর্ঘমেয়াদী প্রসেস, আসলে 6 মাসে হবে না, বা হঠাৎ করে একজন বন্ধু বললো যে হ্যাঁ চলো আমরা এই জিনিসটা করে বিদেশ চলে যাই, হ্যাঁ প্রোগ্রামিং শিখি, জিনিসটা হবে না। এটা আসলে একটা কন্টিনিউয়াস লার্নিং, একটা কন্টিনিউয়াসলি জিনিসটা বোঝার ব্যাপার আছে। সো আমি যদি আপনাকে বলতে চাই যে আসলে যারা চায়, একটা মিনিট, আমি একটা জিনিস একটু অ্যাড করতে চাই, ওইটার সাথে রিলিভেন্ট। হ্যাঁ, আপনি কিছু মনে করবেন না, আপনি কথাটা কেটে ফেলছি। হ্যাঁ, যে জিনিসটা হচ্ছে, একটা জিনিস প্যারেন্টসদের মুখে মাথায় রাখতে হবে, যে প্যারেন্টস আর দ্য বেস্ট টিচার। আপনি আমার বাচ্চার জন্য সবচেয়ে অযোগ্য টিচার হতে পারেন, কিন্তু আপনি আপনার বাচ্চার জন্য, আপনি অশিক্ষিত হতে পারেন, যাই হন, আপনি ডাকাত হন, চোর হন, যাই হন, ঘুষখোর হন, সুদখোর হন, যাই হন, আপনি আপনার বাচ্চার জন্য বেস্ট টিচার, বেস্ট মেন্টর। কারণ আপনি আপনার বাচ্চাটাকে জন্মের পর থেকে দেখছেন, আপনি আপনার বাচ্চার মেন্টালিটি, এই জিনিসটা যদি মানে না বোঝা যায়, তাইলে কিন্তু ইটস আনফরচুনেট, ওই বাচ্চাটার জন্য আনফরচুনেট। হ্যাঁ, যে তার বাবা তাকে এতদিন ধরে দেখতেছে, বাবা মা এতদিন ধরে দেখতেছে, কিন্তু এখনো মানে তার অনুযায়ী, আমার নট নেসেসারি আপনি ইংলিশ ভালো জানতে হবে, হ্যাঁ, নট নেসেসারি আপনি ভালো ম্যাথ জানতে হবে, কিছুই জানতে হবে না, শুধু আপনার বাচ্চাটাকে বুঝতে হবে। সবসময় মনে রাখতে হবে, প্যারেন্টস আর দ্য বেস্ট টিচার ফর দেয়ার চিলড্রেন। হ্যাঁ, প্লিজ। যে আসলে এটাই আসলে সত্যি কথা, যে একজন বাবা মা বুঝে আসলে তার ছেলেটা, আসলে তার ছেলের প্রত্যেকটা জিনিস, মানে সবকিছু জিনিস হচ্ছে তার বাবা মা বুঝতে পারে যে আসলে সে কোন দিকে যাচ্ছে বা তার জন্য কি করা উচিত। সো অনেক সুন্দর কথা বলছেন। আর আমরা যদি লাস্ট মানে আমরা যদি থার্ড কোশ্চেনে চলে যাই, যেটা হচ্ছে যে যদি যারা হচ্ছে আমাদের বয়সী, যারা যারা ইউনিভার্সিটিতে পড়তেছে বা সিএসসি ব্যাকগ্রাউন্ডে, বা যারা আইটি ইন্ডাস্ট্রিতে কাজ করতে চায়, আসলে তাদের মাইন্ডসেটটা আসলে আঙ্কেল কিরকম হওয়া উচিত? কারণ আইটি ইন্ডাস্ট্রি, এক একটা ইন্ডাস্ট্রির জন্য এক একটা মাইন্ডসেট হওয়া উচিত। আমাদের মার্কেটিং এর জন্য আমাদের মার্কেটিং এর কিভাবে স্ট্র্যাটেজি আছে সেগুলো তাদের জানা উচিত, আসলে তারা মার্কেটিং হবে কিনা। ঠিক একই রকম ভাবে আইটি ইন্ডাস্ট্রিটা কিন্তু একটা চ্যালেঞ্জিং একটা সেক্টর। তো এই সেক্টরটা আসলে তার জন্য কিনা, এই জিনিসটা কিভাবে সে আসলে তার মাইন্ডসেটটা কিভাবে সেট করবে, বা সে কিভাবে বুঝবে যে এটা তার জন্যই কিনা? এটা তো আসলে খুবই কঠিন প্রশ্ন আসলে, বুঝছেন। প্রথমে এই কোয়েশ্চনটার আমি আসলে সরাসরি আনসার দেব না আসলে, বুঝছেন। কিভাবে বুঝবে একটা ছেলের মাইন্ডসেটটাকে, এটা অনেক জটিল একটা কোয়েশ্চন। সত্য কথা, আমি এই কোয়েশ্চনটার গভীরতা বুঝতে পেরেছি, সেজন্য আমি এই কোয়েশ্চনটার আনসার আসলে এইভাবে ঢালাভাবে দেওয়া উচিত না, বুঝছেন। কিন্তু আমি ধরে নিচ্ছি, আমি যেহেতু প্রোগ্রামিং এর সাথে রিলেটেড, হ্যাঁ, একজন মানুষ যদি
প্রোগ্রামিং শিখতে চায়, আমি আগেই বলেছি প্রত্যেকটা সাবজেক্টের একটা পাথওয়ে আছে, রোড ম্যাপ আছে, তাই না? ওই সাবজেক্টের বিশেষজ্ঞরা অনেক জায়গায় আপনি পেয়ে যাবেন। যে কিন্তু আমি যদি প্রোগ্রামিং নিয়ে, যেহেতু আমি মানে কাজ করতেছি এবং আমার ছেলে মেয়েদেরকে নিয়েও আমি প্রোগ্রামিং নিয়ে কাজ করতেছি এখনো, সবসময় আমি ব্যক্তিগতভাবে বলি আমি আমার ছেলে মেয়েদের মেন্টর, সোজা কথা। আমার পরিচয় যদি বলি, আমি আমার বাচ্চাদের টিচার। হ্যাঁ, আমি অন্য কোনো পরিচয়ে বড় হতে চাই না। হ্যাঁ, আমি এই পরিচয়টাই আমার কাছে গুরুত্বপূর্ণ। সেই ক্ষেত্রে আমি প্রোগ্রামিং এর একটা রোড ম্যাপ আমি কিছুটা হলেও আপনাদেরকে বলতে পারবো, সেই জায়গাটা থেকে আমি আপনাদেরকে বলছি। যেমন প্রোগ্রামিং এর ক্ষেত্রে সবচেয়ে বড় মানে ভুল যেটা হয়, যে আমরা ফান্ডামেন্টাল যে ল্যাঙ্গুয়েজ আছে বা ফান্ডামেন্টাল যেসব বিষয় আছে সেইগুলাতে কম সময় দিয়ে আমরা বিভিন্ন লাইব্রেরি, ফ্রেমওয়ার্ক এইগুলাতে শিখতে তাড়াহুড়া করি। এটা এক্সাম্পলটা এরকম বলতে চাই, এটা সুবিন ভাই একদিন বলেছিলেন যে মানে উনার ছেলেকে উনি ফুটবল খেলতে, মানে ফুটবলের কোচের কাছে নিয়ে গেছেন। তো এরপরে ছেলে তো খালি গোল করতে চায়, প্রথম দিন গিয়েই তার ইচ্ছা কি, সে গোল করবে। তো অবশ্যই আপনি প্রোগ্রামিং এ আসছেন, আপনার একটা লক্ষ্য থাকবে যে আপনি একটা অ্যাপ্লিকেশন ডেভেলপ করে ফেলবেন, একটা প্রবলেম সলভ করে ফেলবেন। এটা গোলটা সবে দেখতে চায়। আপনি দেখতে চান যে আপনি খালি ছক্কা মেরে দিচ্ছেন, এই ওয়ার্ল্ড সেরা অলরাউন্ডার হয়ে গেছেন। হ্যাঁ, বিভিন্ন ধরনের বড় বড় ব্রায়ান লারা হয়ে গেছেন, টেন্ডুলকার হয়ে গেছেন, সবাই এরকম হয়ে যেতে চায়, মানে ফিনিশিং শটটা সবাই দেখতে চায়। কিন্তু এইটার পিছনে যে আপনাকে দীর্ঘদিন ধরে যে ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজটা শেখার যে মানে বিষয়টা, সেটা কিন্তু অনেকেই আমরা মানে বুঝতে পারি না। যেমন এই ক্ষেত্রে আমি একটা হালকা একটা রোডম্যাপ বলে, একটা মানুষের যে কোনো ছোট হোক বড় হোক, তার প্রোগ্রামিং শেখার জার্নি হওয়া উচিত স্ক্র্যাচ। এমআইটির একটা প্রোডাক্ট আছে, হ্যাঁ, দেখেন ওই স্ক্র্যাচ নিয়ে কি কোনো কোর্স আছে? সবাই স্ক্র্যাচ নিয়ে কোনো কোর্স নাই। স্ক্র্যাচ অর্থাৎ লজিক বিল্ডিং হতে হবে। আমরা প্রথমেই খালি সিনট্যাক্স শিখতে চলে যাচ্ছি না, সিনট্যাক্স শিখলে হবে না, দীর্ঘমেয়াদী দীর্ঘদিন ধরে, মানে এমআইটি কিন্তু খুব, আপনারা জানেন এমআইটি সম্পর্কে, আমি এখানে বলছি না। এমআইটির একটা প্রোডাক্ট আছে, আপনি লিংক শেয়ার করবেন পরবর্তীতে, যে স্ক্র্যাচ দিয়ে ছোট হোক বড় হোক, যে প্রথম প্রোগ্রামিং শুরু করবে, যার বেসিক একটু আইটি নলেজ আছে, হ্যাঁ, টাইপ টিপ করতে পারে, এইগুলা করতে পারে, এই ধরনের মানুষ, একজন মানুষের অর্থাৎ বেসিক কম্পিউটারের নলেজ আছে, সেরকম একজন মানুষ, সেটা সে ক্লাস 1 এর বাচ্চা হতে পারে আর ইউনিভার্সিটি থেকে পাশ করার পরে হতে পারে। হ্যাঁ, যেই হোক, তাকে প্রথম যে জিনিসটা ডেভেলপ করতে হবে, যে তার মধ্যে লজিক বিল্ডিং তৈরি করতে হবে, তার মধ্যে ক্রিয়েটিভিটি তৈরি করতে হবে, তার মধ্যে ক্রিটিক্যাল থিঙ্কিং তৈরি করতে হবে। এরপরে যদি এই স্ক্র্যাচটা দিয়ে মনে করেন একটু মজার মজার প্রোগ্রাম তৈরি করা যায়, অনেক ধরনের অ্যানিমেশন তৈরি করা, অনেক কিছু সুন্দর সুন্দর করা যায়। এখান থেকে কিন্তু আপনার যে কন্ট্রোল স্ট্রাকচার, ইফ, এলস, এগুলো সব, লুপ টুপ সব কিন্তু আস্তে আস্তে ক্লিয়ার হয়ে যাবে। তা আমি মনে করি যে কোনো কোর্স, সেটা বড়দের কোর্স হোক আর ছোটদের কোর্স হোক, এটা আমার একটা ব্যক্তিগত, যে কোনো এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ দিয়া শুরু করা উচিত। এই ধরনের একটা ল্যাঙ্গুয়েজ যদি শুরু করেন, বেসিক্যালি আমি তো সব বিষয়ে বিশেষজ্ঞ না এবং সব বিষয়ে কথা বলাও উচিত না, ঠিক না? আমি যেহেতু মোটামুটি প্রোগ্রামিং নিয়ে কাজ করি, আমি যদি বিশেষ করে ওয়েব ডেভেলপমেন্ট নিয়ে কাজ করি, কেউ যদি ওয়েব ডেভেলপমেন্টে আসতে চায়, এরপরে তাকে দীর্ঘদিন ধরে এইচটিএমএল এবং সিএসএস শিখতে হবে, দীর্ঘদিন ধরে। অথচ আমাদের বিভিন্ন কোর্স গুলাতে একেবারে বিগিনিং থেকে শুরু করে এইচটিএমএল, সিএসএস, জাভাস্ক্রিপ্ট সব মানে 6 মাস, রিঅ্যাক্ট, নোড.জেএস সব শিখাই দেয় 6 মাসের মধ্যে। না, আমি বলবো 6 মাস ধরে, কমপক্ষে 6 মাস। আমি তো বলবো পারলে এটাকে এক্সটেন্ড করেন, যদি কেউ আর্লি শুরু করতে পারে, ক্লাস 3-তে 4-এ যে শুরু করবে, 5-এ শুরু করবে, যে আর্লি শুরু করবে, সে কমপক্ষে 1 বছর ধরে এইচটিএমএল, সিএসএস শুধু শিখবে। অনলি এইগুলার বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আছে, বিভিন্ন ধরনের ওয়েব ডেভেলপমেন্ট ইন্ডাস্ট্রি। আমি কিন্তু আইসিপিসির লাইনে বলতেছি না, হ্যাঁ, আমি আমার যেটা জানি ভাই সেটা বলতেছি। আমি যেটা আমার লাইনের থেকে বলতেছি, দীর্ঘদিন ধরে এইচটিএমএল, সিএসএস শিখবে, একেবারে মাস্টার হয়ে যাবে এইচটিএমএল, সিএসএস এ। এইচটিএমএল, সিএসএস মনে করেন, আমি কিভাবে বুঝবো যে সে এইচটিএমএল, সিএসএস একটা ভালো নলেজ অর্জন করেছে? আমি সেটার একটা মাপকাঠি বলতে পারি। যেমন বুটস্ট্র্যাপ দিয়ে একটা ক্যারোসেল বানান, সেই ক্যারোসেলটা যদি আপনি বুটস্ট্র্যাপ দিয়ে, ক্যারোসেল যদি আপনি পিওর সিএসএস, এইচটিএমএল দিয়ে বানাইতে পারেন, আপনি যদি বুটস্ট্র্যাপ দিয়ে যা যা করা যায়, টেলউইন্ড দিয়ে যা যা করা যায়, তা যদি আপনি পিওর সিএসএস দিয়ে করতে পারেন, এইচটিএমএল দিয়ে করতে পারেন, এইচটিএমএল, সিএসএস দিয়ে করতে পারেন, তাইলে আপনি প্রথম ধাপ অতিক্রম করলেন। এর মানে হচ্ছে আপনি মানে
নেক্সট ধাপে আসতে পারলেন। আর ইন দ্য মিন টাইম কিন্তু সাথে ওই ইয়ার লজিক বিল্ডিং চলতে থাকবে, স্ক্র্যাচ দিয়া আরো এরকম আরো অনেক সফটওয়্যার আছে, আমি স্কেচের কথা আলাদা করে বললাম। হ্যাঁ, আমার খুব প্রিয় একটা সফটওয়্যার এটা। তাইলে HTML CSS যখন আপনি খুব ভালো পারবেন, সুমিত ভাই একটা কথা বলেছিল, অনেক বড় বড় ডেভেলপার ব্যর্থ হয় ভালো HTML CSS না জানার কারণে। এটা সুমিত ভাই একদিন একটা ইয়ের মধ্যে বলেছিলেন, আমি রেফারেন্স বলতে পারবো না, বাট আমার ক্লিয়ারলি মনে আছে। সুমিত ভাই সবসময় ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ নিয়ে সবসময় কথা বলেন, এই জন্য আমি তো ওনাকে খুব পছন্দ করি, ওনার কাছ থেকে আমি অনেক কিছু শিখেছি। হ্যাঁ, তো এক নাম্বার পয়েন্ট, এক নাম্বার স্টেজ গেল। 2 নাম্বার স্টেজ হচ্ছে আপনি জাভাস্ক্রিপ্ট শিখবেন। জাভাস্ক্রিপ্ট আপনি যদি পিওরলি জাভাস্ক্রিপ্টের লাইনে মনে করেন মার্ন, নেক্সট এগুলাতে যেতে চান, আপনি জাভাস্ক্রিপ্ট শিখতে থাকবেন। অথবা জাভাস্ক্রিপ্টের সম্পর্কে একটা ভালো ধারণা নিয়ে, আমার খুব প্রিয় ল্যাঙ্গুয়েজ, আমি নিজে কাজ করি, সেটা হচ্ছে পিএইচপি একটা ভার্সেটাইল ল্যাঙ্গুয়েজ। হ্যাঁ, এখন পিএইচপি ল্যাঙ্গুয়েজটা শেখা উদ্দেশ্য না, মূলত হচ্ছে আপনার একটা টার্গেট। যখন পিএইচপি আপনি শেখা শুরু করবেন, আপনার অবজেক্ট, আপনার মানে চিন্তা হবে যে আমি এই ল্যাঙ্গুয়েজটা শেখার মাধ্যমে অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করা শিখবো। টার্গেটটা দেখেন, টার্গেটটা ইম্পর্টেন্ট কি, যে আমি এই ল্যাঙ্গুয়েজটা শেখার মাধ্যমে আমি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করা শিখবো। যে অবজেক্ট ওরিয়েন্টেড যে প্রিন্সিপল গুলো আছে, যেমন সলিড প্রিন্সিপল, এই অনুযায়ী আমি চিন্তা করা শিখবো। যখন একজন মানুষ ভালো করে, এবং এটা দীর্ঘমেয়াদে শিখতে হবে, কমপক্ষে আমি তো 1 বছরের নিচে চিন্তাই করতে পারে না আমার মতো একজন এভারেজ লার্নারের জন্য। সুপারম্যানদের আলাদা কথা, সুপারম্যানের পার্সেন্টেজ আমার ধারণা মানে 0.001%। তো এদের কথা বাদ, নর্মালি আমার মতো একজন এভারেজ লার্নার বা আমার চেয়ে যে কোনো লার্নারই হোক, কমপক্ষে 1 বছর ধরে পিএইচপি শেখা উচিত। কিন্তু পিএইচপি শেখার মাধ্যমে আপনার চিন্তাটা কি হবে, যে আমি অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করব। যখনই একজন মানুষ অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে চিন্তা করতে শুরু করতে পারবে, তখন সে আর ল্যাঙ্গুয়েজ স্পেসিফিক হবে না। সে তখন জাভা নিয়ে চিন্তা করতে পারবে, সে গোল্যাং নিয়ে চিন্তা করতে পারবে, সে পাইথন নিয়ে চিন্তা করতে পারবে। যে কোনো ল্যাঙ্গুয়েজের সিনট্যাক্স শেখা তার জন্য 1-2 ব্যাপার। হ্যাঁ, এই জিনিসটা মনে করেন আমাদের একটা জিনিস যদি যখন অর্জন হয়ে যাবে, এটা হয়তো কারো ক্ষেত্রে, নর্মালি একজনের ক্ষেত্রে হয়তো 1 বছর লাগতে পারে, কারো ক্ষেত্রে বেশি 2 বছর লাগতে পারে, এমনকি 3 বছরও লাগুক, কোনো সমস্যা নাই। আপনি এইটা দীর্ঘদিন ধরে এই ল্যাঙ্গুয়েজটা শিখবেন। হ্যাঁ, এরপরে আপনার যেটা উচিত, এই ল্যাঙ্গুয়েজ এইগুলা শেখার সময় একটা জিনিস আপনার মানে সাইডে শিখতে হবে, যেটা হচ্ছে মানে গিটহাব, অর্থাৎ ভার্সন কন্ট্রোল সিস্টেম। যেটা এই জিনিসগুলো অটোমেটিক চলে আসে, কিভাবে টিমে কাজ করতে হয়, ক্লিন কোড কিভাবে লিখতে হয়, একটা স্ট্যান্ডার্ড কোড কিভাবে লিখতে হয়, এইসব জিনিস কিন্তু জেনে ফেলতে হবে। অর্থাৎ যে কোনো একটা ফ্রেমওয়ার্কে যাওয়ার আগে, হ্যাঁ, বা অন্য কোনো ইয়েতে যাওয়ার আগে আপনাকে কি করতে হবে, এই জিনিসটা করা। এরপরে আপনি আস্তে আস্তে যে কোনো একটা বিষয়, সেটা পিএইচপি যদি শিখেন, মনে করেন পিএইচপিতেই থাকতে চান, তাইলে আপনি লারাভেল শিখতে পারেন, সিম্ফনি শিখতে পারেন, ওয়ার্ডপ্রেস প্লাগইন ডেভেলপমেন্টে যেতে পারেন, কোডিনেটর শিখতে পারেন, যে কোনো কিছু শিখতে পারেন সংক্ষিপ্তভাবে। এরপরে তো আপনি নিজেই বুঝে ফেলেন, আপনি একটা লেভেলে চলে আসলেন, আপনি নিজেই মানে বুঝতে পারবেন যে আপনার আসলে কখন কিভাবে কি করা হচ্ছে। আপনি প্রয়োজনে ল্যাঙ্গুয়েজ সুইচও করতে পারবেন, আপনি পাইথনে যান, জাভাতে যান, যেখানেই যান, বেশি প্রয়োজনে আপনি অন্য কোনো ফ্রেমওয়ার্কে না গিয়ে আরেকটা জিনিস করতে পারেন, আপনি একাধিক ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন, আপনি পলিগ্লট হতে পারেন। হ্যাঁ, মানে সাথে সাথে যেহেতু লং টার্মে শিখবেন, সুতরাং আপনি পিএইচপির সাথে ভালো জাভাস্ক্রিপ্টে এক্সপার্টাইজ ডেভেলপ করেন, পাইথনে ডেভেলপ করেন, গজে ডাটা সায়েন্স নিয়ে যদি আগ্রহ থাকে তাহলে আর ল্যাঙ্গুয়েজ শিখতে পারেন। এরকম বিভিন্ন ফান্ডামেন্টাল ল্যাঙ্গুয়েজ শেখার মানে একটার পর একটা শিখতে থাকেন। এরপরে আপনি দেখবেন, মানে আমার একটা ব্যক্তিগত ধারণা, যদি কারো ফান্ডামেন্টাল খুবই স্ট্রং হয়ে যায়, হ্যাঁ, তাইলে তার আসলে মানে ফ্রেমওয়ার্ক নিজেই শিখতে পারা উচিত, উইথ দ্য হেল্প অফ ডকুমেন্টেশন, এবং দরকার হলে কিছু রিসোর্সেস আপনি নিলেন। আপনি মানে যে বাকি জিনিসগুলো আসলে ইন্ডাস্ট্রির বেস্ট প্র্যাকটিস গুলা শিখবেন, কারো কোথাও ভালো জায়গায় ইন্টার্নশিপ করে, কোনো একজন ভালো মেন্টরের অধীনে থেকে। হ্যাঁ, ওইগুলা শিখতে হবে, মানে কিন্তু এই যে আর ভালো মেন্টরের আন্ডারে ফান্ডামেন্টাল জিনিসগুলা শিখতে হবে দীর্ঘমেয়াদ। এইটুকু, একটু বেশি লম্বা করে বলে ফেললাম, সরি আপনার টাইম।
না না না, এটা আরো ভালো হচ্ছে, যারা হচ্ছে অডিয়েন্স এই ভিডিওটা দেখবে তারা ব্রিফলি জিনিসটা বুঝতে পারলো যে আসলে আমাদের কি করা উচিত। তার জন্য আপনাকে ধন্যবাদ। সো আমাদের লাস্ট কোশ্চেন যেটা, সেটা হচ্ছে যে প্রোগ্রামার, ডেভেলপার এবং ইঞ্জিনিয়ার এই দুইটার কি আলাদা কোনো ডেফিনেশন আছে? যে আসলে মানে অনেকে ডেভেলপার মানে আইটি ইন্ডাস্ট্রিতে তো মোটামুটি সবাই ডেভেলপার, তো এই ব্যাপারটা নিয়ে যদি আপনি একটু বলতেন যে ইঞ্জিনিয়ার, প্রোগ্রামার এবং ডেভেলপারের মধ্যে কি আলাদা কোনো ইয়ে আছে কিনা। আমি ভাই একটা জিনিস বুঝি, যদি আমি সফটওয়্যার ডেভেলপমেন্টে আসি, সেটা যে নামই দেন, আপনি প্রোগ্রামার দেন, ইঞ্জিনিয়ার দেন আর ডেভেলপার দেন, আমাকে কোনো একটা প্রবলেম সলভ করতে হবে। আমার মধ্যে লজিক, আমি লজিক নিয়ে কাজ করতে হবে। যদি আপনি লজিক নিয়ে কাজ না করতে পারেন, আপনি কোনোটাই না। আপনি লজিক নিয়ে কাজ করতে পারেন, আপনি লজিক বিল্ড করতে হয় আপনার মাথায়, হ্যাঁ, আপনি সেটাকে ইমপ্লিমেন্ট করতে, আপনি সুডো কোড লিখতে পারেন। হ্যাঁ, আমার মনে হয় এটাতে বিভিন্ন জন হয়তো আমার এই কম্পিউটার সায়েন্সে না পড়লে আমি ইঞ্জিনিয়ার হব না, এইভাবে আমি চিন্তা করি না আসলে, বুঝছেন? এইভাবে আমি বলতে চাই না। আমি বলতে চাই এইভাবে আমার মতো করে, এটা আমার অবশ্যই জানার ভুল হতে পারে, আমার অবশ্যই আমার জানার মধ্যে লিমিটেশন আছে, বাট আমি একটা স্পেসিফিক্যালি বলতে চাই যে প্রোগ্রামিং কোনো সিনট্যাক্স না। প্রোগ্রামিং হচ্ছে বড় একটা প্রবলেমকে ছোট ছোট প্রবলেমে ভাগ করে, হ্যাঁ, ডু ওয়ান থিংস এট এ টাইম, ছোট ছোট ফাংশন। এই যে প্রোগ্রামিং মূল কি, ফাংশন, লুপ, ভেরিয়েবল, এইসব জিনিস, কিন্তু এইগুলাই বিভিন্ন জায়গায় বিভিন্ন ভাবে আসছে। যদি আপনি লজিক বিল্ডিং না করতে পারেন, সুডো কোড লেখা ভালো করে, যদি আপনি সুডো কোড একটা প্রবলেমকে ছোট ছোট কোডে ভাগ করেন, স্কেলেবল কোড যদি আপনি না করতে পারেন, অবজেক্ট ওরিয়েন্টেড ওয়েতে যদি চিন্তা করতে পারেন, তাইলে আপনি এটা যে নামই দেন আমার কাছে কোনো সমস্যা না, বুঝছেন? যে এটা ডেভেলপার হতে পারে, ইঞ্জিনিয়ার, আমি এখানে তেমন কোনো ক্লাসিফিকেশন দেখি না। কিন্তু আপনি যদি এটার কোনোটাই না পারেন, অর্থাৎ আপনি লজিক বিল্ডিং যদি আপনার মধ্যে না হয়, তাইলে আমি বলবো একটা নাম আছে আমার কাছে, সেটা হচ্ছে মাঙ্কি কোডার। লজিক বিল্ডিং আপনার মধ্যে না থাকে না, তাইলে আপনি মাঙ্কি কোডার। শুধু এই আরেকজনের কপি টপি কইরা আইনে এদিক সেদিকে, মানে এই ধরনের মানুষের কাছে ক্লায়েন্টরাও নিরাপদ না, সে নিজেও ভালো না, সে নিজেও, মানে এই ধরনের মানুষজন যাদের মধ্যে লজিক ডেভেলপ হয় না, তারা আসলে ওই চিটিং করে এই মানুষের কাছ থেকে টাকা ইনকাম করে। চিটিং করে কিভাবে আমি বলবো, যে মনে করেন কারো একটা 4 তলা বিল্ডিং এর দরকার ছিল, সে গেছে তার কাছে, কিন্তু সে টিন শেডের স্ট্রাকচার দিয়ে 4 তলা বিল্ডিং এর নাম দিয়ে দিছে, বাইরে ফ্রন্ট এন্ডের হেভি সুন্দর করে ডেভেলপ করে দিয়ে দিছে। এই মানুষটা ওই যে ওই মানুষটা পরবর্তীতে আবার যখন 4 তলা বিল্ডিং করতে যাবে, তখন কি ওই টিন শেডের বাসাটা ভাঙতে হবে, তাইলে কি ওই মানুষটার সাথে কি চিটিং করা হয়েছে না? তো এই জিনিসটা কিন্তু খেয়াল করতে হবে। যদি আপনার মধ্যে যদি লজিক বিল্ডিং না থাকে, আমার মনে হয় প্রোগ্রামিং এ আসাই উচিত না। এবং আপনি লজিক বিল্ডিং আপনি ডে বাই ডে হবে, গ্রাজুয়ালি হবে, হওয়ার পরে আপনি নিজেকে প্রোগ্রামার বলেন, ডেভেলপার বলেন আর ইঞ্জিনিয়ার বলেন। লজিক ছাড়া সুডো কোড যে লিখতে পারে না, সে কিছুই না, এইখানে তার কোনো স্থান নাই। সে দরকার হলে দুনিয়াতে হাজারো রাস্তা আছে মানে নিজেকে গড়ার। জি, অনেক আসলে এই জিনিসটা অনেক ইম্পর্টেন্ট একটা কথা বলছেন যে আসলে লজিক বিল্ডিংটা আসলে আমরা যেহেতু আসলে কম্পিউটারের ভাষায় একটা প্রবলেমকে, আমাদের দৈনন্দিন জীবনের একটা প্রবলেমকে আমরা সলভ করব, সেই জন্য অবশ্যই লজিক বিল্ডিংটা আমাদের সবারই থাকা উচিত, বিশেষ করে ডেভেলপার বলি আর ইঞ্জিনিয়ার বলি আর প্রোগ্রামার বলি, আমরা সবাই মূলত একটা প্রবলেমকে সলভ কিভাবে করে সেই জিনিসটা নিয়ে আমরা কাজ করি আর কি। সো আলটিমেটলি আমরা আসলে অনেক কথাই বলছি আঙ্কেল। তো আমরা আসলে আমাদের এই পডকাস্ট আমরা যেটাকে বলি না কেন, এটার প্রায় আমাদের অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে আসছি। সো আপনাকে ধন্যবাদ, অনেকগুলো কোশ্চেনের অ্যান্সার দিচ্ছেন এবং ব্রিফলি অ্যান্সার দিচ্ছেন, যেটা হচ্ছে আমরা যারা আছি বিগিনার লেভেলে বা আমরা যারা শিখতেছি বা আমাদের মতো যারা হচ্ছে শিখতেছে, আপনার ছেলে মেয়েদের বয়সী, তাদের জন্য অনেক হেল্প হবে। অ্যান্ড লাস্টলি যদি আমি বলি যে আপনি আসলে মেন্টর এবং ইনস্ট্রাক্টর, এই বিষয়টা নিয়ে যদি একটু কথা বলতেন যে আসলে কোন ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করতেছেন, বা আপনার এরকম ফ্রি কোর্স বা ফ্রি কোনো রিসোর্স আছে কিনা যেখান থেকে মানুষ শিখতে পারবে এই বিষয়টা বা প্রোগ্রামিং শিখতে পারবে। এমনিতে ভাই আমি আসলে অনেকদিন ধরে মানে ওই কাজ করি এখানে, এখন ওই ইন্টারেক্টিভ কেয়ারসে আসি। ইন্টারেক্টিভ কেয়ারসে আমার একটা পিএইচপির একটা ফ্রি মানে বিগিনারদের জন্য একটা ফ্রি কোর্স লঞ্চ হয়েছে, সেটা আছে রেকর্ডেড, যে কেউ দেখতে পারবে গিয়ে। আর তাছাড়া আমি যে আমাদের ইন্ডাস্ট্রির লিডার, হ্যাঁ, হাসিন ভাই এবং আনিস ভাই আর সেতু ভাইয়ের সাথে আমার একটা কোর্স আছে, সেটা হচ্ছে এই দ্য কমপ্লিট পিএইচপি কোর্স। সেখানে আমরা খুব ইন্টেন্সিভলি পিএইচপি শেখানোর একটা জার্নি শুরু করছি। হ্যাঁ, আগামী জুন মাসে এটা শুরু হবে, এনরোলমেন্ট চলতেছে। আর আরেকটা হচ্ছে লারাভেলের 2 কন্ট্রিবিউটর, কোর কন্ট্রিবিউটর আহমেদ হাসান সামিম ভাই, এই যে সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বইয়ের লেখক, প্লাস হচ্ছে আল নাহিয়ান, উনি বয়সে খুব ইয়াং হলেও
মানে অনেক লারাভেল নিয়ে অনেক ভালো জ্ঞান রাখেন। ওনার সাথে আমার আরেকটা কোর্স আছে, সেটা হচ্ছে ইন্টারেক্টিভ কেয়ারসেই, সেটা হচ্ছে লারাভেল ক্যারিয়ার পাথ ব্যাচ 2 আর কি। হ্যাঁ, তো সেই দুইটাতে আমি মানে যারা জয়েন করবেন তাদের সাথে যে সাপোর্ট ইনস্ট্রাক্টর হিসেবে যতটুকু পারি হেল্প করবো ইনশাল্লাহ। আমি চেষ্টা করি মানুষদেরকে মানে পজিটিভলি কথা বলার এবং আটকানে যাতে ইয়ে হয়। আশা করি এই দুইটা কোর্স যারাই করবেন ইনশাল্লাহ উপকৃত হবেন। বাট পিএইচপির কোর্সটা যারা করবেন তাদের প্রতি আমার একটা কমন মেসেজ হচ্ছে যে আপনি পিএইচপি কোর্সটা 6 মাসের আমাদের কোর্স, এই কোর্সটা শেষ করার পরে আপনি আরেকটা কোর্সে ভর্তি হবেন না। কমপক্ষে এই 6 মাস এই কোর্সটা করার পরে এই কোর্সটাকে কি করবেন, মানে নিজের আয়ত্ত করবেন আরো 6 মাস। অর্থাৎ কমপক্ষে 1 বছর আপনি পিএইচপিতে না দিয়ে আপনি কোথাও জাম করবেন না, আপনি হজবরল করে ফেলবেন, আপনি যদি সুপারম্যানও হন। বুঝছেন, এই একটা মেসেজ বললাম আরই। আর আমাকে এখানে সুযোগ দেওয়ার জন্য শাফি ভাইকে মানে কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি খুবই কম জানা একজন মানুষ, তেমন কোনো মানে জানিও না বেশি একটা, আপনারা সুযোগ দিচ্ছেন এই জন্য মানে অন্তরের অন্তঃস্থল থেকে কৃতজ্ঞতা জানাই। থ্যাংক ইউ। না আসলে থ্যাংক ইউ জানানোর এখানে কিছু নাই, কারণ আপনার ছেলের বয়সে আমি, আর হচ্ছে আমি আপনাকে ইনভাইট করছি বা আপনার সাথে কথা বলার ইচ্ছা পোষণ করছি একটাই কারণ, সেটা হচ্ছে যে যাতে আপনার কাছ থেকে, আপনি অনেক সিনিয়র পার্সন মূলত, তো আপনার কাছ থেকে আমাদের আমাদের আমরা একটা ছোট কমিউনিটি আছে, সো যারা আছে আমার সাথে তারা হয়তো বা অনেক কিছু জানতে চায়, পর্যাপ্ত পরিমাণ রিসোর্স পায় না, সো তারা যাতে এই রিসোর্স গুলো পায় বা ভালো কিছু শিখতে পারে আপনার থেকে। আমি মনে করি যে আপনার যে কথাগুলো বলছেন এই কথাগুলো থেকে ভালোভাবে অনেক কিছু শিখতে পারছেন, তার জন্য আপনাকে অনেক থ্যাংক ইউ। আর নেক্সট টাইম হয়তো আপনার সাথে আবার আরেকটা নতুন বিষয় নিয়ে হচ্ছে অনুষ্ঠান আয়োজন করা যাইতেই পারে, যেহেতু আজকে একটা কমপ্লিট করলাম। তো আমি আপনার যারা হচ্ছে অডিয়েন্স দেখতেছেন তাদের উদ্দেশ্য হচ্ছে আঙ্কেলের হচ্ছে যে ফ্রি কোর্সটা আছে, দেখতে পারেন। আপনারা যদি পিএইচপি নিয়ে আপনাদের ক্যারিয়ার বা আইটি সেক্টরে ক্যারিয়ার করতে চান তাহলে ফ্রি কোর্সটা দেখতে পারেন। সো তার লিংক আমি কমেন্ট বক্সে দিয়ে দিব। আর আঙ্কেল আপনাকে অনেক অসংখ্য ধন্যবাদ, আপনি আসলে ছোট একটা প্রোগ্রামে আমার মতো একজন ছোট মানুষের আমন্ত্রণে আসছেন, তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। সকলে ভালো থাকবেন। আর যদি আপনি দর্শকের উদ্দেশ্যে কিছু বলে যদি শেষ করে দিতেন আর কি, আপনি সমাপ্তটা আপনি করে দেন। সবাই ধৈর্য ধরে শোনার জন্য ধন্যবাদ। আর সবার জন্য শুভকামনা থাকলো, সবার জীবন সুন্দর হোক, আল্লাহর কাছে সেই মহান আল্লাহর কাছে সেই কামনা থাকলো। থ্যাংক ইউ। থ্যাংক ইউ এভরিওয়ান, আল্লাহ হাফেজ।